নমস্কার বন্ধুরা, 2026-এর মহাযুদ্ধ কি তবে সময়ের আগেই শুরু হয়ে গেল? কলকাতার রাজপথে রাতের অন্ধকারে এক ভয়াবহ দৃশ্য। একদিকে বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিস্ফোরক অভিযোগ, মিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে ইকবালপুরে। অন্যদিকে আবার তৃণমূল দাবি করছে প্ররোচনামূলক বক্তব্য দিয়েই বিজেপি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইকবালপুরের হোসেন শাহ রোড কেন হঠাৎ রণক্ষেত্র হয়ে উঠল? কেন পুলিশকে নামাতে হলো লাঠিচার্জ? আর সবথেকে বড় প্রশ্ন, এই সংঘর্ষ কি বাংলার আগামী বিধানসভা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা কোনো পক্ষ নেব না, বরং কাটাছেঁড়া করব সেই রাতের প্রতিটা মুহূর্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে অবাক করে দেবে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতা বন্দর এলাকার হোসেন শাহ রোডে। উপলক্ষ্য ছিল বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের একটি নির্বাচনী পথসভা। কিন্তু কি ঘটেছিল? সোমবার সন্ধ্যায় যখন বিজেপির মঞ্চ তৈরি হচ্ছিল, তখন অভিযোগ ওঠে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখানে হামলা চালায়। রাকেশ সিং ঘটনাস্থলে পৌঁছবার পর পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজেপি দাবি করছে তাদের মহিলা কর্মীদের, এমনকি রাকেশ সিংয়ের কন্যাকেও হেনস্থা করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে বিজেপির বক্তারা এমন কিছু প্ররোচনামূলক কথা বলেছেন যা স্থানীয় মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, আর সেই থেকেই সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, কেন কলকাতা বন্দর এলাকা এতটা সংবেদনশীল? এখানে কি মেরুকরণের রাজনীতি হচ্ছে? অর্থাৎ রাকেশ সিং সরাসরি অভিযোগ করেছেন যে যেখানে মিনি পাকিস্তান স্লোগান দেওয়া হয়েছে, এটি একটি অত্যন্ত গুরুতর অভিযোগ। নির্বাচনের আগে এই ধরনের শব্দ ব্যবহার কি ভোটারদের মেরুকরণের চেষ্টা, নাকি এর পেছনে সত্যি কোনো বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে? এই এলাকায় ফিরহাদ হাকিমের একটি বড় প্রভাব রয়েছে। রাকেশ সিং সরাসরি ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অর্থাৎ তিনি শুধু তৃণমূল বিজেপি সংঘর্ষ নয়, এটি দুই নেতার রাজনৈতিক আধিপত্যের লড়াইও বটে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল বলেই বল প্রয়োগ করতে হয়েছে। কিন্তু বিজেপি প্রার্থী সরাসরি আইপিএস অফিসারদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন। আপনি যদি ভাবেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, তবে আপনি ভুল করবেন। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের সংঘর্ষ ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলো কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে। রাজনৈতিক দলগুলো কি তাদের ভোট ব্যাংক নিশ্চিত করতে জনজীবনের শান্তি বিঘ্নিত করছে? খাস কলকাতায় যদি প্রার্থীর উপস্থিতিতেই এই ধরনের মারপিট হয়, তবে জেলাগুলোর পরিস্থিতি কেমন হবে? রাকেশ সিং বলেছেন যদি তিনি কোনো প্ররোচনামূলক কথা বলে থাকেন তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। অন্যদিকে পুলিশ ইতিমধ্যে এক বিজেপি কর্মীকে উস্কানিমূলক বক্তব্যের দায়ে আটক করেছে। অর্থাৎ সত্যটা ঠিক মাঝখানে কোথাও লুকিয়ে রয়েছে। ইকবালপুরের সংঘর্ষ বুঝতে হলে আপনাকে আগে ওই মাটির গুরুত্ব বুঝতে হবে। আমরা যে এলাকা নিয়ে কথা বলছি তা কেবল কলকাতার একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি বাংলার অর্থনীতির গেটওয়ে বা প্রবেশদ্বার। খিদিরপুর, গার্ডেন রিচ, মেটিয়া বুরুজ, এই নামগুলোর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল সাম্রাজ্য। এগুলোকে কলকাতার অর্থনৈতিক হৃৎপিণ্ড বলা হয়। অর্থাৎ কলকাতার পোর্ট ট্রাস্টের এই এলাকাগুলো ভারতের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ বন্দর। এখানকার জাহাজ চলাচল, ডক ইয়ার্ডসের ব্যবসা এবং কন্টেনার টার্মিনালগুলো থেকে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয়। যে দলের হাতে এই এলাকার রাজ থাকে, পরোক্ষভাবে সেই এলাকার ব্যবসা এবং শ্রমিক সংগঠনের ওপর তাদের নিয়ন্ত্রণ থাকে একচ্ছত্র। তাই বন্দর দখল মানে কেবল ভোট দখল নয়, অর্থনীতির চাবিকাঠিও নিজের পকেটে রাখা। এখানকার ভোটার ডেমোগ্রাফি ভারতের আর 5টা জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। একদিকে যেমন এখানে কয়েক প্রজন্মের বাঙালি বাস করছেন, তেমনি অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা কয়েক লাখ শ্রমিক এখানে বসবাস করেন। মেটিয়া বুরুজকে বলা হয় মিনি লখনৌ, কারণ নবাব ওয়াজিদ আলীর শহর ইতিহাস এই মাটিতেই মিশে আছে। এই যে ডেমোগ্রাফিক বৈচিত্র্য, এটাই কিন্তু এখানে রাজনীতির সবথেকে বড় অস্ত্র। এখানে সংখ্যালঘু ভোট একটা বিশাল ফ্যাক্টর। যে কোনো রাজনৈতিক দলের জন্য এই ভোট ব্যাংককে নিজের দিকে রাখা মানে কলকাতার অন্তত 10 থেকে 12টি আসনের সমীকরণ বদলে দেওয়া। আর ঠিক এই কারণেই যখনই এখানে কোনো সংঘর্ষ হয়, তখন তার রেশ সারা বাংলায় ছড়িয়ে পড়ে। তৃণমূলের জন্য এটি তাদের দুর্গ টিকিয়ে রাখার লড়াই। ফিরহাদ হাকিমের মতো হেভিওয়েট নেতার খাস তালুকে কোনো ফাটল ধরা মানে পুরো শহরের সংগঠনে ধস নামা। অন্যদিকে বিজেপি কেন মরিয়া এই জায়গাটিকে দখল করতে? কারণ তারা জানে যদি তারা এই বন্দর এলাকায় নিজেদের জমি শক্ত করতে পারে, তাহলে তারা প্রমাণ করতে পারবে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও তাদের একটা গ্রহণযোগ্যতা বাড়ছে। রাকেশ সিং এর মতো নেতাকে এখানে প্রার্থী করা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কিন্তু একটি সুপরিকল্পিত চাল। এখানকার শ্রমিক ইউনিয়নগুলোর উপর আধিপত্য বিস্তার করতে পারলে শাসক দলের পেশি শক্তিতে আঘাত করা সম্ভব হবে। আর এটাই হলো আসল পলিটিক্যাল গেম প্লে। হোসেন শাহ রোডে সেদিন যা হয়েছে তা কেবল দুটো দলের ঝগড়া ছিল না, ওটা ছিল ডমিন্যান্স বা আধিপত্য প্রমাণের লড়াই। একদিকে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার জেদ, আর অন্যদিকে সেই দুর্গে ফাটল ধরানোতে মরিয়া চেষ্টা হলো বিজেপির। এই এলাকাটি এতটাই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে এখানে 1 ইঞ্চি জমি ছাড়া মানে রাজনৈতিকভাবে অনেকটা পিছিয়ে যাওয়া।
2026-এর নির্বাচনের আগে ইকবালপুরের হোসেন শাহ রোডে আবারও ফিরে এলো সেই বিতর্কিত শব্দবন্ধ মিনি পাকিস্তান। বিজেপি প্রার্থী রাকেশ সিং দাবি করেছেন তার সামনেই এই স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই যে শব্দ, এই রকম শব্দ কেন বাংলার রাজনীতিতে বারবার ফিরে আসে? এটি কি কেবল রাগের মাথায় বলা কোনো কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক অঙ্ক? এই প্রথম নয়, 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন মন্ত্রী ফিরহাদ হাকিম একটি বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎ দিতে গিয়ে গার্ডেন রিচ এলাকাকে মিনি পাকিস্তান বলে উল্লেখ করেছিলেন বলে একটা তীব্র বিতর্কের তৈরি হয়। যদিও তিনি পরে দাবি করেছিলেন যে তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু সেই থেকে এই শব্দটি বিরোধী দলগুলোর কাছে একটি বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। রাকেশ সিং আজ সেই কারণেই আবেগ বা সেন্টিমেন্টকে উস্কে দিতে চাইছেন কিনা সেই প্রশ্ন আজ জনমানুষের মনে মনে। বিশ্লেষণ করলে দেখা যায় এই ধরনের মন্তব্য সমাজে দুটি স্পষ্ট বিভাজন তৈরি করে। একদিকে যখন এই শব্দটি ব্যবহার করা হয় তখন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মনে ভয় বা অনিরাপত্তা তৈরি হয়, তখন তারা ঢাল হিসেবে একটি নির্দিষ্ট দলকে আঁকড়ে ধরতে চায়। অন্যদিকে আবার অন্য একটি বড় অংশ ভোটারের মনে, যেমন ধরুন হিন্দু ভোটার, যাদের মনে ভারতবর্ষকে নিয়ে ভালোবাসা রয়েছে, তাদের মনে এই জাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তোলার চেষ্টা করা হয়। তাদের বোঝানোর চেষ্টা করা হয় যে এই শহরের মধ্যে এমন এলাকা তৈরি হয়েছে যা দেশের মূল স্রোতের বাইরে। আপনারা জানবেন, রাজনীতির ময়দানে কোনো কথা কারণ ছাড়া বলা হয় না। এই ধরনের বয়ান দিয়ে বিজেপি মূলত বাংলার হিন্দু ভোটারদের একজোট করতে চায়। তারা দেখাতে চায় যে তুষ্টিকরণের রাজনীতির ফলে নির্দিষ্ট কিছু এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তৃণমূল এই আক্রমণকে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে ব্যবহার করে সংখ্যালঘু ভোটকে নিজেদের দিকে আরও সংযত করতে চায়। অর্থাৎ বিতর্ক যত বাড়বে, দুই দলের ভোট ব্যাংক তত বেশি নিশ্চিত হবে। কিন্তু এই রকম রাজনীতির খেলায় সাধারণ মানুষের অবস্থা কি? এই ধরনের মন্তব্য কেবল ভোটার বাক্সের উপর প্রভাব ফেলে না, বরং সাধারণ প্রতিবেশীদের মধ্যে সন্দেহের দেওয়ালও তুলে দেয়। ইকবালপুরের সাধারণ বাসিন্দারা, যারা বছরের পর বছর মিলেমিশে আছেন, তারা হঠাৎ করেই রাজনীতির দাবা খেলার মধ্যে গুটি হয়ে যান। এরকম প্ররোচনামূলক বক্তব্য বা উস্কানি শেষ পর্যন্ত কি উন্নয়নের আলোচনাকে ধামাচাপা দেওয়ার একটা উপায়? রাকেশ সিং কি সত্যি স্লোগান শুনেছেন, নাকি 2026-এর আগে ভোটারদের ইমোশন নিয়ে খেলার এটা একটা ছক? পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে উস্কানিমূলক বক্তব্য দায়ের একজনকে গ্রেপ্তার করেছে। আইন কি তবে রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে? মিনি পাকিস্তান হোক বা অন্য কোনো বিতর্কিত তকমা, কলকাতা বন্দর এলাকার আসল পরিচয় তার সংস্কৃতি এবং বাণিজ্যিক ঐতিহ্যে। রাজনীতি কি সেই পরিচয়কে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে? আপনার কি মনে হয় বন্ধুরা, শব্দটি কি 2026-এর নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হবে? ইকবালপুরের হোসেন রোডে যখন সংঘর্ষ তুঙ্গে, তখন আরও একটি লড়াই সামনে এলো। পুলিশ বনাম রাজনৈতিক নেতৃত্ব। বিজেপি প্রার্থী রাকেশ সিং সরাসরি আইপিএস অফিসারদের নাম করে অভিযোগ তুলেছেন। প্রশ্ন উঠেছে যে পুলিশকে শান্তি বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি আজ কাঠগড়ায়? পশ্চিমবঙ্গের নির্বাচনে পুলিশের নিরাপত্তা নিয়ে বিতর্ক আজকের নয়, কিন্তু কেন বিজেপি বারবার রাজ্য পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করে? বিরোধীদের দাবি, রাজ্য পুলিশ অনেক সময় শাসক দলের ক্যাডার বা কর্মীর মতো আচরণ করে থাকে। বিরোধী প্রার্থীদের সভা করতে বাধা দেওয়া বা তাদের বিরুদ্ধে মামলা সাজানোর অভিযোগ এখানে নতুন নয়। রাকেশ সিং এর অভিযোগ অনুযায়ী পুলিশের কর্মকর্তাদের সামনেই তাদের হেনস্থা করা হয়েছে, অথচ পুলিশ নির্বিকার ছিল। এই নিষ্ক্রিয়তা বা সিলেক্টিভ অ্যাকশনই আস্থার সংকটকে আরো গভীর করে তোলে। বিজেপি কেন প্রতি নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনীর দাবি জানায়? কেন্দ্রীয় বাহিনী বা সিআরপিএফ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকে। স্থানীয় রাজনীতির সাথে তাদের কোনো লেনদেন থাকে না, তাই ভোটারদের মধ্যে তারা একটি নিরাপত্তা বোধ তৈরি করতে পারে। বুথের সামনে বন্দুকধারী কেন্দ্রীয় জওয়ান দাঁড়িয়ে থাকলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। এই ধারণাটি বাংলায় এখন অত্যন্ত শক্তিশালী। কিন্তু ইকবালপুরের মতো শহর, যেখানে এলাকায় গলি উপগলির সংখ্যা বেশি, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে আদৌ 100% নিরাপত্তা দিতে পারবে? গণতন্ত্রে নির্বাচনের মূল শর্ত হলো লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সব দলের জন্য সমান সুযোগ। পুলিশের কাজ হলো প্ররোচনামূলক বক্তব্য বা উস্কানি থামানো। কোথাও কোনো প্রার্থী আক্রান্ত হলে সেই প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ দূর করা। কিন্তু বাস্তবে কি তা দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হচ্ছে। পুলিশ দাবি করছে যে তারা নিরপেক্ষ কাজ করছে, অথচ রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে চাইছে। এই দড়ি টানাটানির মধ্যেই বলি হচ্ছে পুলিশের বিশ্বাসযোগ্যতা। রাকেশ সিং এর মতো প্রার্থীরা যখন সরাসরি আইপিএস অফিসারদের নাম নিয়ে আক্রমণ করেন, তখন তা প্রশাসনের মনোবলে আঘাত করে। এটা কি অফিসারদের ওপর চাপ সৃষ্টির কৌশল, নাকি সত্যি অফিসাররা রাজনীতির ছকে নিজেদের হারিয়ে ফেলেছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আম জনতাকেই। যদি খাস কলকাতায় একজন আইপিএস অফিসারের সামনে প্রার্থী নিরাপদ না থাকেন, তবে মফস্বল বা গ্রামের বুথগুলোতে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? মনে রাখবেন, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর পুলিশ নির্বাচন কমিশনারের অধীনে চলে যায়, কিন্তু নির্বাচনের আগে এই ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতাকে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয়। পুলিশ শাসক দলের নাকি জনগণের? এই তর্কের শেষ নেই।
কিন্তু 2026-এর নির্বাচনে এই পুলিশি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা হতে পারে জয় পরাজয়ের তফাৎ। আপনি কি মনে করেন যে কলকাতা পুলিশ ইকবালপুরের ঘটনায় যথাযথ ভূমিকা পালন করেছে? কমেন্টে কিন্তু আপনার মতামত অবশ্যই জানাবেন। ইকবালপুরের এই আগুনের শিখা কিন্তু একদিনে জ্বলে ওঠেনি। এর পেছনে রয়েছে দুই রাজনৈতিক লড়াকুর দীর্ঘদিনের সংঘাত। একদিকে ফিরহাদ হাকিম বা ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি এবং কলকাতার মেয়র। অন্যদিকে রাকেশ সিং, বিজেপির এমন এক দাপুটে নেতা যাকে বন্দরের বাঘ বলে ডাকেন তার অনুগামীরা। এই লড়াই কি শুধু কেবল দুটি দলের, নাকি দুই নেতার ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই? ফিরহাদ হাকিম এবং কলকাতার বন্দর এলাকা, এই দুই নাম গত কয়েক দশকের সমার্থক হয়ে উঠেছে। মিডিয়া বুরুজ থেকে চেতলা এবং তার প্রভাব সর্বত্র। তিনি কেবল একজন মন্ত্রী নন, তিনি এই এলাকার মানুষের কাছে ঘরের ছেলে বা আবার কারোর কাছে ত্রাতা। তার ডেমোক্রেটিক এবং অর্গানাইজেশন পাওয়ার এতটাই বেশি যে বিরোধীরা এখানে দাঁত ফোটাতে হিমশিম খায়। কিন্তু 2026-এর আগে কি সেই দুর্বল দেওয়ালে ফাটল ধরাতে শুরু করেছে? রাকেশ সিং সাধারণ নেতা নন, তিনি লড়তে জানেন এবং তার লড়াইয়ের মধ্যে ভাষা অত্যন্ত আক্রমণাত্মক। বহুবার জেল খেটেছেন, পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন, কিন্তু ময়দান ছাড়েননি। রাকেশ সিং জানেন ববি হাকিমের দুর্গে ফাটল ধরাতে হলে সে ভাষণ দিলে হবে না, রাস্তায় নেমে চোখে চোখ রেখে কথা বলতে হবে। আর ঠিক সেটাকেই তিনি করেছেন কি না হোসেন শাহ রোডে ওই রাতে সেদিন সরাসরি রাস্তায় নেমেছেন। সরাসরি ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই যুদ্ধ এবার আমনে সামনে হবে। ফিরহাদ হাকিমের কাছে এটি তার দীর্ঘদিনের আধিপত্য বজায় রাখবার লড়াই। তিনি দেখাতে চান বন্দর তার ছিল এবং তারই থাকবে। তার কাছে রাকেশ সিং একজন বহিরাগত উস্কানিদাতা ছাড়া আর কিছুই নয়। আর রাকেশ সিং এর কাছে এটি নিজেকে প্রমাণের সুবর্ণ সুযোগ। যদি তিনি ববি হাকিমের এলাকায় তৃণমূলকে ব্যাকফুটে ঠেলে দিতে পারেন, তবে বিজেপির অন্দরে তার গুরুত্ব এক লাফে কয়েক গুণ বেড়ে যাবে। তার কাছে এই তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে ধর্মের লড়াই এটা। ববি হাকিমের অস্ত্র হলো তার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনভিত্তি। অন্যদিকে রাকেশ সিং এর অস্ত্র হলো তীব্র হিন্দুত্ববাদী আবেগ এবং শ্রমিকদের একটা অংশের সমর্থন। ইকবালপুরের সংঘর্ষ প্রমাণ করে দিয়েছে যে বন্দর এলাকায় এখন থেকে আর একতরফা আধিপত্য কারোর থাকবে না। রাকেশ সিং এর উপস্থিতি সাধারণ বিজেপি কর্মীদের মনে এতটাই সাহস জুগিয়েছে যে তারা শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলবার জন্য যথেষ্ট। রাকেশ সিং সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, বক্তব্য রেখে দাঙ্গা লাগাতে যদি আমি এবং আমার বক্তা চেষ্টা করে থাকি, তাহলে আমি ক্যান্ডিডেচার উইথড্র করে নেব। এই আত্মবিশ্বাস কি ফিরহাদ হাকিমের সাজানো বাগান তছনছ করে দিতে পারে? মনে রাখবেন, রাজনীতির শত্রুতা যেমন চিরস্থায়ী নয়, সমীকরণও ততটা দ্রুতই বদলে যায়। এই দুই নেতাকে লড়াইয়ের মাঝখানে পড়ে সাধারণ মানুষ কি পিষ্ট হচ্ছে? ইকবালপুরের রাজপথ সাক্ষী থাকলো এক নতুন রাজনৈতিক সমীকরণের। একদিকে অভিজ্ঞতার পাহাড়, অন্যদিকে তারুণ্যের স্পর্ধা। 2026-এর নির্বাচনে এই ব্যক্তিত্বের সংঘাত বাংলাকে কোন দিকে নিয়ে যাবে? আপনার প্রিয় নেতা কে এদের মধ্যে, রাকেশ সিং নাকি ববি হাকিম? কমেন্টে অবশ্যই জানাবেন। এই হোসেন শাহ রোডে সেই রাতে যা ঘটেছে তা কি স্রেফ একটা বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা এড়িয়ে যেতে পারি কি, নাকি এটা আসলে 2026-এর মহাযুদ্ধের একটা ভয়ঙ্কর ট্রেলার? রাজনীতির কারবারিরা বলছেন ইকবালপুর আসলে একটি ল্যাবরেটরি, যেখানে পরীক্ষা হচ্ছে উত্তেজনার পারদ চড়ালে ভোটের পাল্লা কোন দিকে ঘোরে। সাধারণত আমরা জানি বাংলার ভোট মানেই বীরভূম, কোচবিহার এবং ভাঙড়ের সংঘর্ষ, কিন্তু ইকবালপুরের ঘটনা প্রমাণ করে দিল এবার লড়াইয়ের আঁচ কিন্তু সরাসরি ঢুকে পড়েছে কলকাতার অলিতে গলিতে। কিন্তু কেন? কারণ 2026-এর নির্বাচন কলকাতার এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেই হতে চলেছে ক্ষমতার চাবিকাঠি। শাসক দল এখানে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ, আর বিরোধীরা এখানে সরাসরি ডু অর ডাই বা মরো এবং বাঁচো লড়াইয়ে নেমেছে। বিজেপির জন্য এটি একটি মস্ত বড় পরীক্ষা। তারা কেবল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে না, রাকেশ সিং এর মতো নেতাদের ঢাল করে রাস্তায় নেমে তৃণমূলের মোকাবিলা করতে পারবে। অন্যদিকে তৃণমূলের জন্য এটি তাদের দীর্ঘদিনের আধিপত্য বা হেমোজনি বজায় রাখার লড়াই। ইকবালপুরে তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, অর্থাৎ আগামী দিনে এই ধর্মীয় সেন্টিমেন্ট বনাম উন্নয়ন ও শান্তি, এই দুই ন্যারেটিভের লড়াইয়ে আরো প্রকট হবে ইকবালপুরের রাজনীতি। বাংলার নির্বাচনী ইতিহাস রক্তে রাঙানো। 2011-র পরিবর্তন বা 2011-র পুনরাবৃত্তি সর্বক্ষেত্রেই মেরুকরণ এবং সংঘর্ষের বড় ভূমিকা নিয়েছে। 2026-এর আগে ইকবালপুর আমাদের মনে করিয়ে দিয়েছে যে শান্তি হয়তো কেবল একটাই প্রলেপ, যার নিচেই ধিকি ধিকি জ্বলছে ক্ষোভ আর রাজনীতির বারুদ। ভিডিওটি শেষ করবার আগে কিছু প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। ইকবালপুরে এই যে রণক্ষেত্র, যেখানে প্রার্থীদের হেনস্থা হতে হচ্ছে, পুলিশের লাঠিচার্জ করতে হচ্ছে, এটাই কি আমাদের কাঙ্ক্ষিত বাংলার ছবি? রাজনৈতিক দলগুলো জেতার জন্য যে কোনো কৌশল নিতে পারে, কিন্তু দিনের শেষে রক্ত ঝরছে সাধারণ কর্মী বা সাধারণ মানুষের। তাই আজ আমাদের প্রশ্ন থাকলো, আজ ইকবালপুরে যা হলো, আগামী বছর কি আমরা সেটা সারা বাংলায় দেখতে পাবো? 2026-এর নির্বাচন কি তবে উন্নয়নের বদলে পেশি শক্তির লড়াইয়ে পরিণত হবে? আপনার এলাকায় কি রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে? আপনি কি মনে করেন যে 2026-এর নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে?
আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন, যাতে সবাই এই রাজনৈতিক পরিস্থিতির গভীরতা বুঝতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, দেখা হচ্ছে পরের এক বিশ্লেষণে।